আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। 2 দশক পর ফের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 296টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 212টি আসনে জয় পেয়েছে। এই নিয়ে দলটির গুলশান কার্যালয়ের সামনে আনন্দ উল্লাস করছেন নেতাকর্মীরা। অন্যদিকে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 74টি আসন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন 10টি আসনে। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে 2 কেন্দ্রের ফল পুনর্গণনার দাবি জানান ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক। ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। দেশের জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, এখন পর্যন্ত ফলাফলের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং নতুন করে কোনো অভিযোগ এসেছে কিনা? আপনি যে তথ্যটি এরই মধ্যে দিয়ে দিয়েছেন 296টি আসনের ফলাফল, অবশ্য নির্বাচন কমিশনের সেই সংখ্যাটি এখন পর্যন্ত পৌঁছায়নি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন 273টি আসনের ফলাফল ঘোষণা করেছে। কারণ তাদের কাছে জেলা রিটার্নিং কর্মকর্তা কিংবা অন্যান্য যে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছ থেকে লিখিত যে ডকুমেন্ট সেটি আসার পরেই তারা আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করেন। সেজন্যই এখন তারা অপেক্ষা করছেন বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর ফলাফল তাদের হাতে এসে পৌঁছলে তারা আবার সেটি গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন। মাত্র বলা যায় যে 299টির মধ্যে 273টি হয়ে গেছে, অর্থাৎ 26টির ফলাফল বাকি রয়েছে। এই 26টির ফলাফল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে পুরো যেই রেজাল্ট যেটি হয়েছে আজকের এই নির্বাচনে সেটি প্রধান নির্বাচন কমিশনার এখানে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন এবং পাশাপাশি সেটিও তুলে ধরবেন যে কত শতাংশ ভোটের হার হলো। কারণ গতকাল দুপুর 2টা পর্যন্ত 47.30% ভোট কাস্ট হয়েছিল। সেই তথ্যটি সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপরে আর কোনো নতুন তথ্য জানানো হয়নি। অর্থাৎ পরের যেই 2.5 ঘন্টার সময় ছিল সেই 2.5 ঘন্টায় কত ভোট কাস্ট হয়েছে, কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে নির্বাচন কমিশনের সাথে যারা কাজ করছেন এই ভোটের হিসাবটি নিয়ে, যোগফল নিয়ে, তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা একটি ধারণা আমাদেরকে দিয়েছেন, যেটি বলেছেন যে এই শতাংশটি 60%-এর কাছাকাছি হতে পারে। আরেকটি বিষয় বলে রাখি যে আদর্শ যে নির্বাচনের বলা হয় সেখানে 55 থেকে 60 কিংবা 65% ভোট কাস্ট হলে সেটাকে আদর্শ নির্বাচন বলা হয়। সুতরাং বলা যাচ্ছে যে যেই ভোট কাস্টের একটি ধারণা আমরা করছি সেটি আদর্শ মানদণ্ডে থাকবে। আরেকটি বিষয় বলে রাখি যে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান রয়েছেন তার নেতৃত্বে একটি টিম এখানে আসবেন। কারণ যেহেতু কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত ফলাফলটি ঘোষণা করা হবে এবং সমাপ্তি টানা হবে, তারা এখানে উপস্থিত থেকে সেই ফলাফলটি বুঝে নেবেন। আমরা দেখেছি সারা রাত ধরেই বিএনপির বেশ কয়েকজন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এখানে উপস্থিত ছিলেন। শুরুর দিকে আমরা জামাত এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদেরকেও দেখেছিলাম এখানে, কিন্তু ফলাফল একের পর এক যখন আসতে থাকে এবং দেখা যাচ্ছিল যে বিএনপির ভূমিদশ বিজয় হচ্ছে, তখন আস্তে আস্তে জামাত এবং এনসিপির যারা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রয়েছেন তারা এখান থেকে চলে যান। এবং আমরা সকালবেলাও দেখেছি বিএনপির যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন, যেমন মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান দুদু, রুহুল কুদ্দুস কাজল, তারপর সোহেল, তাদের সবাইকে আমরা দেখেছি এবং তারা হয়তো এখনও এখানেই আছেন। যেহেতু ফলাফল ঘোষণা আপাতত এখানে বন্ধ রয়েছে সেহেতু এই মুহূর্তে তারা এই মঞ্চের সামনে নেই। তো এই অবস্থা আসলে বিরাজ করছে। আমাদের ধারণা যে নামাজের, যেহেতু জুমাবার, নামাজের আগে হয়তো পুরো প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। আমরা সব কিছুই তার আগেই জানাতে পারবো চূড়ান্তভাবে কোন ফলাফলটি আসলো, কত শতাংশ ভোট কাস্ট হলো, পাশাপাশি গণভোটে কী ধরনের ফলাফল দাঁড়ালো। যদিও এরই মধ্যে আমরা বুঝতে পেরেছি ফলাফল যেটি পেয়েছি সেটি যোগ করে দেখেছি প্রায় 70% উপরে গণভোটে এরই মধ্যে ভোট পড়েছে এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো আসলো যে এই হারের খুব একটা হেরফের হবে সেটি বলা যায় না। এবং
আমরা যদি বলি যে অঞ্চল ভেদে আমরা দেখেছি গণভোটে সব জায়গাতে হায়ের পক্ষে একটা জোয়ার ছিল, অল্প কিছু জায়গা ছাড়া। যেমন গোপালগঞ্জের 3টি আসনে গণভোট ব্যাপক ব্যবধানে না ভোট জয়ী হয়েছে। তারপরে লুৎফুজ্জামান বাবরের একটি আসন রয়েছে, সেই আসনে গণভোট না জয়ী হয়েছে। আমরা যেটি বলছিলাম যে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি আসবেন, এরই মধ্যে তিনি চলে এসেছেন। আমরা একটু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং ইসমাইল জবিউল্লাহ নির্বাচন পরিচালনা কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, তারা দুজন এই মুহূর্তে এসে এই নির্বাচনী ফলাফল সংগ্রহ পরিবেশন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। গতকাল থেকে যারা ছিলেন এখানে নির্বাচন পরিচালনা কমিটির সাথে যুক্ত, তাদের কাউকে এখন দেখা না গেলেও এই দুজন কিন্তু গতকাল থেকে আসেননি, অর্থাৎ নজরুল খান এবং ইসমাইল জবিউল্লাহ তারা আসেননি, এইমাত্রই তারা এসেছেন এবং হয়তো তারা জানেন যে কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ফলাফলটি তারা জানতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যে সেই ফলাফলটি তাদের হাতে তুলে দেওয়া হবে। সেজন্যই তারা এখন এসে এখানে পৌঁছেছেন এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বাকি যেই 26টি আসন রয়েছে সেই 26টি আসনের ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হবে এবং আমরা যতটা ধারণা করছি বিএনপি হয়তো 215টি আসনে জয় পেতে পারে, সেই ধারণাটি আমরা করছি। মিতি, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে 210টি আসন পেয়ে সরকার গঠনে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। বগুড়া 6 আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে জয় পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অন্যান্য আসনে বিজয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের দিকে। এরই মধ্যে দেশের বিভিন্ন আসনের অধিকাংশ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, যেখানে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। বগুড়া 6 আসনে এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে 1,61,651 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 73,180 ভোট। ঠাকুরগাঁও 1 আসনে 2,32,632 ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন 1,36,812 ভোট। ঝিনাইদহ 1 আসনে বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। কক্সবাজার 1 আসনে 95,840 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 73,934 ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন পেয়েছেন 47,930 ভোট। টাঙ্গাইল 5 আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু 1,29,943 ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ির প্রতীকে 1,04,462 ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ধানের শীষ প্রতীকে 1,60,351 ভোট পেয়েছেন তিনি। লক্ষ্মীপুর 3 আসনে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ধানের শীষ প্রতীকে 1,04,879 ভোটে বিজয়ী হয়েছেন। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই মুহূর্তে রাজধানী সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন আরেক সহকর্মী মোহাম্মদ সাইম, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। সাইম, নির্বাচনী ফলাফলের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মিতু, ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখান থেকে কিন্তু 13টি আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ঢাকা 4 থেকে 12 পর্যন্ত এবং ঢাকা 14 থেকে ঢাকা 18 পর্যন্ত এখানে ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 7টি আসনে কিন্তু বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন এবং জামাত ও 11 দলীয় জোট কিন্তু এখান থেকে 6টি আসন পেয়েছেন। আমি যদি একটু বলি যে এখানে প্রথমেই ঢাকা 14 আসনে বলে দাঁড়িপাল্লা জয়ী হয়েছেন। এখানে মীর
আহমদ বিন কাশেম তিনি দাঁড়িপাল্লা প্রতীকে 1,01,113 ভোট পেয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম ধানের শীষ প্রতীকে 83,323 ভোট পেয়েছেন। ঢাকা 5 আসনেও কিন্তু দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে। পাশাপাশি ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। এখানে ঢাকা 12 আসনে দাঁড়িপাল্লা প্রার্থী বিজয়ী হয়েছেন। এখানে যে 3 সাইফুলের কিন্তু একটি ত্রিমুখী লড়াই ছিল। ত্রিমুখী লড়াইয়ে সাইফুল হক কোদাল প্রতীকে তিনি 30,963 ভোট পেয়েছেন। সাইফুল আলম নীরব তিনি 29,869 ভোট পেয়েছেন এবং সাইফুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে 53,773 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে। ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে 80,463 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। ঢাকা 8 আসনে ধানের শীষ বিজয়ী হয়েছেন। এছাড়া ঢাকা 18 আসনে ধানের শীষ বিজয়ী হয়েছেন। ঢাকা 17 আসনেও কিন্তু ধানের শীষ বিজয়ী হয়েছেন এবং ঢাকা 16 আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছেন। ঢাকা 11 আসনে শাপলাকলি অর্থাৎ এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। ঢাকা 4 আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে। আমরা যেটুকু দেখেছি যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার যে বিজয়ের কিন্তু তার ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রার্থীদের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিশেষ করে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু এই নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করেছেন এবং সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে 299টি আসনের মধ্যে ইতিমধ্যে 296টি আসনের ফলাফল কিন্তু বেসরকারিভাবে ঘোষণা হচ্ছে এবং ধানের শীষ এখানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ভূমিদশ বিজয় অর্জন করেছে। পাশাপাশি গণভোট কিন্তু একদম প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় কিন্তু তারা বিজয় অর্জন করেছে। সামান্য কিছু আসনে গণভোটের বিপক্ষে রায় দিয়ে গিয়েছে। মিতু, এই ছিল আমার কাছে বিভাগীয় কার্যালয় থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে 299টি আসনের মধ্যে এ পর্যন্ত 74 আসন পেয়ে সংসদে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটের শরিক দলগুলো কোথাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও অনেক আসনে পিছিয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বেশ কিছু আসনে শক্ত প্রতিরোধ গড়ে তুললেও হেভিওয়েট প্রার্থীরা হেরেছেন গুরুত্বপূর্ণ আসনে। বেশ কিছু ঘটনা ঘটেছে। খুলনা 5 আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার হেরে গেছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী আসগার 1,47,658 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পিরোজপুর 1 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি। তিনি ভোট পেয়েছেন 1,27,828 ভোট। রংপুর 1 আসনে মোহাম্মদ রায়হান সিরাজি ও 2 আসনে বিজয়ী হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। কুড়িগ্রাম 4 আসনে বিজয়ী মুস্তাফিজুর রহমান। বেসরকারি তত্ত্বে কুমিল্লা 4 আসনের 51টি কেন্দ্রের ফলাফলে শাপলাকলি প্রতীকে জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ 67,703 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপির আব্দুল মঈন খানের কাছে হেরেছেন জামায়াত জোটের প্রার্থী সারওয়ার তুষার। রংপুর 4 আসনে বেসরকারিভাবে 1,47,947 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া নোয়াখালী 6 আসনে হাতিয়ায় 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী শিশির মনির। অন্যদিকে বরিশাল 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হেরেছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে। পঞ্চগড় 1 আসনে এনসিপি নেতা সার্জিস আলমকে হারিয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নৌশাদ জমির। লিওন আজাদ, RTV। জনতার দেয়া ভোটের রায় প্রকাশ নিয়ে যদি ষড়যন্ত্র বন্ধ না হয় তাহলে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কঠোর আন্দোলনে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রাত 4টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পরিবর্তন করে বিশেষ দলকে সুবিধা দিচ্ছে। এই বিষয়ে ইসির বক্তব্য শোনার পর পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করবে জামাত। এদিকে জাল ভোট ও ভোটের ফল বিলম্বে দেওয়া সহ কয়েকটি অভিযোগ নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন ঢাকা 13 ভোট ইঞ্জিনিয়ারিং করে তাকে হারানো হয়েছে।
যেহেতু একই ঘটনা ঢাকায় একই নির্বাচনে মির্জা আব্বাস সাহেব যদি এই ফ্যাসিলিটিটা পেতে পারেন না, তাহলে আমি কেন পাবো না? এটা আমার প্রশ্ন। আর আমারটা যদি বাতিল হয়, তাহলে মির্জা আব্বাস সাহেবেরটা কেন বহাল থাকবে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল করা, ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছেন। স্বৈর শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন। এদিকে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, বিভিন্ন আসনে ভোট টেম্পারিং এর চেষ্টা চলছে এবং এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ জানান। বলেন, ফলাফল ঘোষণার আগে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে। 11 দলীয় শীর্ষ নেতাদের আসনেও টেম্পারিং এর চেষ্টা হচ্ছে দাবি করে তিনি রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ফল ঝুলিয়ে রাখার অভিযোগ তোলেন এবং পুনর্গণনার দাবি জানান। আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের 11 দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। দীর্ঘ সময় নির্বাচনী দৌড়ঝাঁপ শেষে ভোটের ফলাফল হাতে পাওয়ার পর কারো মুখে হাসি, আবার কারো মুখে নিকাশ কালো মেঘের ঘনঘটা। জয় পরাজয় ছাপিয়ে হচ্ছে ভোটের রাজনীতির হিসেব নিকেশ। ভোট গ্রহণের পর অনেক আসনেই বদলে গেছে সমীকরণ। হেভিওয়েট ও আলোচিত বেশ কয়েকজন প্রার্থীর হেরে যাওয়া এখন আলোচনার কেন্দ্রে। আবার অনেকের ভূমধস বিজয় কিংবা তীব্র প্রতিদ্বন্দ্বিতার খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন কয়েকজন প্রার্থীর কথা জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। নির্বাচনে হেরে সুনামগঞ্জ 2 আসনের জামাতের হেভিওয়েট প্রার্থী শিশির মনির প্রতিপক্ষ ধানের শীষের বিজয়ী নাসির চৌধুরীকে অভিনন্দন জানিয়েছিলেন ভোট গণনা শেষে। অথচ সে আসনে সমীকরণ মেলানো ছিল অনেক কঠিন। প্রায় 40,000 ভোটে শিশির মনিরের হেরে যাওয়াটা ছিল অনেকটা অপ্রত্যাশিত। শিশির মনিরের পরাজয়ের ব্যবধান বড় হলেও জামাতের সেক্রেটারি গোলাম পারওয়ারের পরাজয়ের ব্যবধান ছিল খুব কম। খুলনা 5 আসনে তিনি হেরেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লভির কাছে। পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 2700 ভোট। বিএনপি থেকে বহিষ্কৃত হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানার ভূমিধস বিজয়ে ব্যবধান 37,500 ভোটের। স্বতন্ত্র এই প্রার্থীর হাস প্রতীকের বিপরীতে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েত আল হাবিব খেজুর গাছ প্রতীকে ভোটের মাঠে সুবিধা করতে পারেনি। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির আলোচিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভোট পেয়েছেন 1,29,954টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লার রোকন রেজা পেয়েছেন মাত্র 57,326 ভোট। এমন বিজয়কে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় বলে উল্লেখ করেছেন। পঞ্চগড় 1-এ বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে হেরে আলোচনার জন্ম দিয়েছেন জামাত জোটের আলোচিত প্রার্থী এনসিপির সার্জিস আলম। 8,000 ভোটের ব্যবধানে হেরেছে এই প্রার্থী। জামাত জোটের আরেক আলোচিত প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম হারিয়েছেন বিএনপির MA কাইয়ুমকে। ঢাকা 11 আসনে এই দুই প্রার্থীর ভোটের ব্যবধান 2039। মাহফুজুল ইসলাম, RTV। পরিবেশ আইন লঙ্ঘন করে দিনাজপুরে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও। পরিবেশ অধিদপ্তর বলছে জেলায় 13 উপজেলায় 250-রও বেশি ইটভাটা রয়েছে, যার মধ্যে 185টির কোনো বৈধতা নেই। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দিনাজপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জ্বলসে যাচ্ছে ফসলি জমি, নষ্ট হচ্ছে পরিবেশ। প্রশাসনের নাকের ডগায় চলছে এসব রমরমা ব্যবসা, উপেক্ষিত পরিবেশ অধিদপ্তর। জেলার 13টি উপজেলার 185টি ইটভাটার নেই কোনো বৈধ কাগজপত্র। শেতাবগঞ্জ উপজেলায় 19টি ইটভাটার মধ্যে 14টি ইটভাটা বৈধ না হলেও কাঠ পুড়িয়ে ভাটার কার্যক্রম সচল রেখেছে মালিকপক্ষ।
অন্যদিকে এই উপজেলায় MST-1, MST-2 সহ অসংখ্য ভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালাচ্ছে এসব ভাটা। স্থানীয়দের অভিযোগ, ইট ভাটার কালো ধোঁয়ায় হুমকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ প্রকৃতি। গাছপালা একটু হচ্ছে না, আর বিভিন্ন ফল আসছে না, আমের ফল আসছে না। খুব অসুবিধার মধ্যে আছি, চোখে ছাই পড়লে চোখে দেখতে পারি না, চশমা চোখে দিয়ে বেড়াইতে হচ্ছে। ফসলের কালো হয়ে যাচ্ছে, গাছপালার কালো ছাই চোখে পড়তেছে। যখন আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করি, চোখের সমস্যা হচ্ছে এই ধুলাবালুর কারণে। 26 সালের পরে এ ধরনের কোনো ইট ভাটা থাকবে না বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। গত 2 মাসে 5টি অভিযান করছি ইট ভাটার উপরে। আপনার প্রায় 17টি ইট ভাটায় আমাদের অভিযান করা হয়েছে। আমরা অর্থদণ্ড করছি, তাৎক্ষণিক আদায় করা হয়েছে। কিছু ইট ভাটার আমরা চিমনি ভেঙে দিচ্ছি, কিরণ ভেঙে দেওয়া হয়েছে। অনেক ইট ভাটায় হচ্ছে আমাদের কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয়েছে। পরিবেশ, জলবায়ু ও উন্নয়নের স্বার্থে এই প্রতারণামূলক ও পরিবেশঘাতী ব্যবসা বন্ধ করা জরুরি। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মত সচেতন মহলের। লিওন আজাদ, RTV। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে কথা বলছেন ইসি সচিব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রতীকে পেয়েছেন 243 ভোট। জনাব মোহাম্মদ এমদাদুল হক ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,40,564 ভোট এবং জনাব মোহাম্মদ জাইনুল আবেদিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 167 এবং জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,437 ভোট এবং জনাব মোহাম্মদ শাহ আলম বাসার স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 126 ভোট। রংপুর 5 153টি আসনের ভোট কেন্দ্রের 153টির বেসরকারি ফলাফল। জনাব SM ফখরুজ্জামান জাতীয় পার্টি লাঙ্গল 16,490 ভোট। জনাব খন্দকার মুকিত আল মাহমুদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে 257 ভোট। জনাব মোফাক্কুরুল ইসলাম নবাব নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে 86 ভোট। জনাব মোহাম্মদ আবু হেলাল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 495 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে 353 ভোট। জনাব মোহাম্মদ গুলজার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে 2,394 ভোট। জনাব মোহাম্মদ গোলাম রাব্বানি বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে 1,76,411 ভোট। দর্শক, শুনছিলেন নির্বাচন কমিশন ভবন থেকে ইসি সচিবের বক্তব্যের অংশবিশেষ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জাতীয় নির্বাচনের আগে ঢাকার শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে। সোমবার প্রধান সূচক ডিএসইর এক্স প্রায় 83 পয়েন্ট বা 1.5% বেশি বেড়ে 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাজারে অস্থিরতা বিরাজ করলেও শেষ দিক থেকে তা ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে 352 কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে 306টির দাম বেড়েছে, 25টির দাম কমেছে এবং 21টির দাম অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে 646 কোটি 17 লাখ টাকা। খেলা সংবাদ। টি-20 বিশ্বকাপে বি গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে থাকা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের বিপক্ষে বেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বেলা 11:30টায়। দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচে না জেতায় এই ম্যাচ জয়ের বিকল্প ভাবছে না কেউই। দিল্লিতে ডি গ্রুপের ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। এদিকে চেন্নাইয়ে দিনের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ইউএসএ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।